ইকো কলেজের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অভিনন্দন। নিশ্চয়ই তোমরা ভালো আছো। পূর্বের ক্লাসটি নিশ্চয়ই তোমরা দেখেছো। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ। এটাও একটি গুরুত্বপূর্ণ টপিক। ব্যাপন, গ্রাহামের ব্যাপন সূত্র বা ব্যাপন থেকে তোমাদের একটা সৃজনশীল হয়ে থাকে। আজকে আমরা ব্যাপন নিঃসরণ এর পার্থক্য, সাদৃশ্য, বৈসাদৃশ্য, তারপরে গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্রের সাহায্যে অজানা কোনো গ্যাসের ঘনত্ব, অজানা কোনো গ্যাসের আণবিক ভর নির্ণয়ের সমীকরণ প্রতিষ্ঠা করব আজকে। তোমরা ক্লাসগুলো দেখবে, তোমরা খাতা নাও, কলম নাও। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা শুরু করব ব্যাপন কি। তোমরা ইতিপূর্বেই ব্যাপন পড়েছো, এসএসসিতেই ব্যাপন ছিল, তারপরেও একটু আলোচনা করব। ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে, ব্যাপন হতে গেলে মাধ্যম দরকার। এই জন্য আমরা প্রথমে বলবো কোনো মাধ্যমে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ। আমি আবার বলি, কোনো মাধ্যমে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ স্বতঃস্ফূর্তভাবে সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়াকে বলা হয় ব্যাপন। কি বললাম? কোনো মাধ্যমে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ স্বতঃস্ফূর্তভাবে সব দিকে সমানভাবে পরিব্যাপ্ত হওয়াকে বলা হয় ব্যাপন। ঠিক আছে? ইংরেজিতে একে ডিফিউশন বলা হয়। ল্যাটিন শব্দ ডিফান থেকে এই ডিফিউশন কথাটি সৃষ্টি হয়েছে। ব্যাপনের উদাহরণ দু একটি, যেমন একটি ঘরের কোণে একটি স্যান্টের শিশির, আমরা যে বাড়িতে স্যান্ট ব্যবহার করি, সেই স্যান্টের একটা ঘরের কোণে যদি স্যান্টের প্রেস বাটন প্রেস বাটনে চাপ দেই, তাহলে দেখবে ওই গ্যাস, ওই স্যান্ট সম্পূর্ণ ঘর আস্তে 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 চারদিকে ছড়িয়ে পড়তেছে। এটি একটি ব্যাপন। 2 নম্বরে, একটি পাত্রের মধ্যে পানি নিয়ে সেই পানিতে তুমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করো, সামান্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করার পর দেখবে ওই পানিতে আলোড়ন সৃষ্টি ছাড়াই সম্পূর্ণ পানিটি ধীরে ধীরে গোলাপী বর্ণ হবে। এটি ব্যাপন। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কঠিন পদার্থ আর পানি হচ্ছে তরল, তরলে কঠিন পদার্থ ব্যাপিত হচ্ছে। আবার ঘরের কোণে যে তুমি স্যান্ট স্প্রে করছিলা, বাতাস, গ্যাসের ব্যাপন। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপনের এক উদাহরণ। তারপরে তোমার দেখছো যে আরো ব্যাপনের উদাহরণ হচ্ছে কাঁঠালের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়া, এটাও ব্যাপন। আমি এই মুহূর্তে, এটা গেল ব্যাপনের উদাহরণ। আমরা এখন ব্যাপনের বৈশিষ্ট্য করব। ব্যাপনের বৈশিষ্ট্য তোমরা খাতায় লিখে নিতে পারো। ব্যাপনের বৈশিষ্ট্য কি কি? 1 নম্বর দাও, 1 নম্বর লেখো, খাতা লিখবে তোমরা এগুলো ব্যাপনের বৈশিষ্ট্য। 1 নম্বর লিখবো আমরা, অণুর গতিশীলতার জন্যই ব্যাপন হয়। কি কারণে ব্যাপন হয়? অণুর গতিশীলতার কারণে ব্যাপন হয়। সত্যি যদি অণুর গতি না থাকতো তাহলে ব্যাপন হইতো না। ঠিক আছে? 2 নম্বর, ব্যাপন উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ধাবিত হয়। পদার্থের অণুগুলো ব্যাপন উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ধাবিত হয়। 3 নম্বর বৈশিষ্ট্য লিখব, ব্যাপন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ব্যাপন স্বতঃস্ফূর্তভাবে চলতে পারে। ঠিক আছে? ব্যাপন একটি স্বতঃস্ফূর্তভাবে।
ঠিক আছে, কোনো চাপ তাপ ছাড়াই চারিদিকে ছড়িয়ে পড়বে, সেটা হচ্ছে ব্যাপন। 4 নম্বরে লিখব ব্যাপন ততক্ষণ চলবে যখন দুটি মাধ্যমের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত। দুটি মাধ্যমের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত ব্যাপন চলতে থাকে। এই ছিল বৈশিষ্ট্য। আরও আমরা বৈশিষ্ট্য বলবো। ব্যাপন হার ভর ও ঘনত্বের উপর নির্ভরশীল। যে গ্যাসের ভর বেশি তার ঘনত্ব বেশি, ব্যাপন হার কম। আর যে গ্যাসের ভর কম তার ঘনত্ব কম, ব্যাপন হার বেশি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়লাম ব্যাপন কাকে বলে, ব্যাপনের বৈশিষ্ট্য, ব্যাপনের উদাহরণ। এবারে এই যে একটা কথা বললাম, ব্যাপন হার ভর ও ঘনত্বের উপর নির্ভরশীল, আমরা এখন ব্যাপন হার পড়ব। ব্যাপন হার কি? স্থির তাপমাত্রায় প্রতি সেকেন্ডে, স্থির তাপমাত্রায় প্রতি সেকেন্ডে যে পরিমাণ গ্যাস ব্যবহৃত হয়, তোমার খাতায় লিখে নাও ব্যাপন হার কাকে বলে। আমরা পড়ব ব্যাপন হার। ব্যাপন হার স্থির তাপমাত্রায় প্রতি সেকেন্ডে যে পরিমাণ গ্যাস ব্যবহৃত হয় তাকে ব্যাপন হার বলে। এটা একটি ইম্পর্টেন্ট, একটি জ্ঞানমূলক কোশ্চেন। ব্যাপন হার কি? তোমরা লিখবা স্থির তাপমাত্রায় প্রতি সেকেন্ডে যে পরিমাণ গ্যাস ব্যবহৃত হয় তাকে ব্যাপন হার বলে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ব্যাপন হারের একক ও সূত্র বের করব, ব্যাখ্যা করব। ব্যাপন হারের ব্যাখ্যা তোমরা ব্যাপন হার ব্যাখ্যাটা লিখে রাখো খাতায়। সংজ্ঞাটা তো জানলা, স্থির তাপমাত্রায় প্রতি সেকেন্ডে যে পরিমাণ গ্যাস ব্যবহৃত হয় তাকে ব্যাপন হার বলে। 2 নম্বর ব্যাখ্যাটা আসি। স্থির তাপমাত্রায়, লেখো খাতায়, স্থির তাপমাত্রায় ধরি টি সেকেন্ডে, স্থির তাপমাত্রায়, এখানে লিখো স্থির তাপমাত্রায় টি সেকেন্ডে, গ্যাস ব্যবহৃত হয় ভি মিলি। এটা ধরে নিলাম। ঠিক আছে? তাহলে আমরা এটা এক লাইনে লিখি। অতএব টি সেকেন্ডে গ্যাস ব্যবহৃত হয় ভি মিলি। ধরে নিলাম, এখানে ধরি লিখে দিতে পারো। ধরি টি সেকেন্ডে গ্যাস ব্যবহৃত হয় ভি মিলি। তাহলে 1 সেকেন্ডে গ্যাস ব্যবহৃত হবে ভি বাই টি মিলি। আমরা ব্যাপন হারের সংজ্ঞাটা কি করলাম? 1 সেকেন্ডে যে পরিমাণ গ্যাস ব্যবহৃত হয়, তোমরা দেখো এখন টি সেকেন্ডে ব্যবহৃত হয় ভি, 1 সেকেন্ডে ব্যবহৃত হয় ভি বাই টি। তাহলে দেখো দ্বিতীয় লাইনে ব্যাপন হার 1 সেকেন্ডে যে পরিমাণ গ্যাস ব্যবহৃত হয়, তো ব্যাপন হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। অতএব ছোট হাতের আর সমান ভি বাই টি। ভি হচ্ছে আয়তন, আয়তনের একক এখানে ধরছি মিলি, হতে পারে মিটার, ঘনমিটার হতে পারে, মিলি হতে পারে, ঘন সেন্টি হতে পারে, সময়ের একক সেকেন্ড। তাহলে ব্যাপন হারের একক হবে মিলি পার সেকেন্ড। সেক্ষেত্রে বন্ধুরা আমরা পেয়ে গেছি, কোনো কোথাও যদি ব্যাপন হার নির্ণয় করতে বলে তাহলে কোনো গ্যাসের আয়তনকে সময় দ্বারা ভাগ দিলে তুমি ব্যাপন হার পেয়ে যাবে। যদি বলে এরকম কোনো নৈমিত্তিকে, ঠিক আছে, যে 5 সেকেন্ডে 20 ঘন সেন্টিমিটার গ্যাস ব্যবহৃত হয়, একটা নৈমিত্তিক ধরে নাও 5 সেকেন্ড, কোনো একটি গ্যাস 5 সেকেন্ডে 20 ঘন সেন্টিমিটার ব্যবহৃত হয়, তাহলে 20কে 5 দ্বারা ভাগ করলেই তুমি ব্যাপন হার পেয়ে যাবে। অর্থাৎ যে নির্দিষ্ট সময় যে পরিমাণ গ্যাস ব্যবহৃত হয়
সেই গ্যাসের পরিমাণকে সেই সময় দ্বারা ভাগ করলে তুমি ব্যাপন হার পেয়ে যাবে। তাহলে তোমরা মুখস্থ করবে ব্যাপন হার আর সমান সমান ভি বাই টি, ব্যাপন হার আর সমান সমান ভি বাই টি। এই ছিল ব্যাপন হার নির্ণয়ের সমীকরণ। ঠিক আছে, এটা গেল। তাহলে বললাম কি ব্যাপন কাকে বলে, ব্যাপনের বৈশিষ্ট্য, ব্যাপনের উদাহরণ। এবার পড়লাম ব্যাপন হার। এইবারে যেটা পড়বো সেটা হচ্ছে নিঃসরণ। শিক্ষার্থী বন্ধু তোমরা খাতায় লেখো নিঃসরণ। ঠিক আছে, কি পড়বো এখন? নিঃসরণ। আমরা পড়বো নিঃসরণ। নিঃসরণ শিক্ষার্থী বন্ধুরা নিঃসরণ দেখো, নিঃসরণটা কি? তোমরা দেখছো যে নিঃসরণ হচ্ছে সেটাই, আমরা একটা বেলুনে বাহ্যিক চাপ প্রয়োগ করে ফুলায় নিলাম। একটা বেলুন বাহ্যিক চাপ প্রয়োগ করে ফুলায় নিলাম। আমরা দেখেছি যে সাইকেল বা মোটরসাইকেলের যে টিউব, টায়ার, এখানে উচ্চ চাপে গ্যাস প্রয়োগ করা হয়। এরকম কোনো গ্যাসকে উচ্চ চাপ প্রয়োগ করে, কোনো গ্যাসকে উচ্চ চাপ প্রয়োগ করে কোনো সরু ছিদ্র পথ দিয়ে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে গ্যাস অণুগুলো সজোরে বের হয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ। নিঃসরণ কিছু বুঝলে? নিঃসরণের উদাহরণ, এই বেলুন ফুলানো আছে, হঠাৎ করে তুমি একটা আলপিন দিয়ে বাস্ট করে দিলাম, বেলুন বাস্ট হয়। হঠাৎ আমরা টেলিভিশনে দেখি বা শুনি গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে গেছে, এটা একটা নিঃসরণের ঘটনা। তোমরা দেখেছো যে অনেক সময় সাইকেলের টিউব বা টায়ার বাস্ট হয়ে যায়, এটা একটা নিঃসরণের ঘটনা। তাহলে নিঃসরণ হচ্ছে সেটাই, বাহ্যিক, তোমরা সংজ্ঞাটা লেখে নাও নিঃসরণ কি, এটা একটা ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা। বাহ্যিক চাপ প্রয়োগের ফলে কোনো গ্যাস উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে সরু ছিদ্র পথ দিয়ে বা সছিদ্র প্লাগের মধ্য দিয়ে সজোরে বের হয়ে আসার প্রক্রিয়াকেই নিঃসরণ বলে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে ব্যাপন এবং নিঃসরণ এদের গাণিতিক সমীকরণ একই, তবে এর মধ্যেও কিছু পার্থক্য আছে। ঠিক আছে, ব্যাপন এবং নিঃসরণের মধ্যে কিছু সাদৃশ্যও আছে, কিছু বৈসাদৃশ্য আছে। সাদৃশ্যগুলি তোমরা লেখে নিতে পারো, কি কি মিল আছে আর কি। ঠিক আছে, ব্যাপন এবং নিঃসরণের মধ্যে সাদৃশ্য। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতা রেডি করে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কি কি কয়টা হতে পারে তোমরা লিখে নাও। এটা আমরা 1 নম্বরে সাদৃশ্য দিব, ব্যাপন এবং নিঃসরণ উভয়ই অণুর গতিশীলতার কারণে হয়। দুইটাই তোমরা, এটা সাদৃশ্যের মধ্যে পড়ে। ব্যাপন এবং নিঃসরণ উভয়ই অণুর গতিশীলতার জন্যই হয়ে থাকে। ব্যাপন অণুর গতিশীলতার জন্য হয়, নিঃসরণ অণুর গতিশীলতার জন্য হয়। ব্যাপন এবং নিঃসরণ উভয় পদার্থের বা গ্যাসের আণবিক ভর এর উপর এর ভর দ্বারা প্রভাবিত হয়। আবার বলি, ব্যাপন এবং নিঃসরণ উভয়ই ওই গ্যাসীয় পদার্থের আণবিক ভর দ্বারা প্রভাবিত হয়। 3 নম্বরে বলবো, ব্যাপন এবং নিঃসরণ উভয় প্রক্রিয়ার গতিবেগ ওই গ্যাসীয় পদার্থের ঘনত্বের দ্বারা প্রভাবিত হয় বা ঘনত্বের উপর নির্ভরশীল। আমরা এভাবে বলতে পারি, ব্যাপন এবং নিঃসরণ উভয়ই গতিবেগ আণবিক ভর দ্বারা প্রভাবিত হয়। ব্যাপন এবং নিঃসরণ উভয়ের গতিবেগ ওই গ্যাসের ঘনত্ব দ্বারা প্রভাবিত হয়। ব্যাপন এবং নিঃসরণ উভয়ই
অণুর গতিশীলতার কারণে হয়ে থাকে। এই মোটামুটি তিনটা হচ্ছে সাদৃশ্য। আমরা এখন চেষ্টা করব বেশ কয়েকটি বৈসাদৃশ্য লেখার, মানে এই গ্যাস এবং ব্যাপনের মধ্যে, ব্যাপন এবং নিঃসরণের মধ্যে কি কি বৈসাদৃশ্য রয়েছে, কি কি অমিল আর যেটাকে বলা হয় অমিল, অমিলগুলো তোমরা লিখে নিতে পারো। এক নম্বরে আমরা খুব ছোটোখাটো আমরা বৈসাদৃশ্যগুলো লিখব। যেমন ব্যাপন হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এক নম্বর বলতেছি, ব্যাপন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, আর নিঃসরণ হচ্ছে বাহ্যিক চাপ প্রক্রিয়া। ঠিক আছে। 2 নম্বরে বলবো ব্যাপন উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ধাবিত হয়, কিন্তু নিঃসরণ উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। 3 নম্বর ব্যাপনে অণুগুলো সব দিকে ছড়িয়ে যেতে পারে, কিন্তু নিঃসরণে অণুগুলো একটি সরু ছিদ্র পথ দিয়ে ছড়িয়ে যেতে পারে। কয়টা বললাম? 3টা। আমরা আরো বলতে পারি ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য। ব্যাপন একটি প্রাকৃতিক ঘটনা, এটা আমরা বলতে পারি ব্যাপন একটি প্রাকৃতিক ঘটনা, কিন্তু নিঃসরণ একটি যান্ত্রিক প্রক্রিয়া। নিঃসরণ যান্ত্রিক প্রক্রিয়া, মুখ দিয়ে তুমি বাতাস ফুলিয়ে বেলুনের ভিতরে চাপ সৃষ্টি করলা, বাস্ট হয়ে গেল, এটাই যান্ত্রিক প্রক্রিয়া। আর নিঃসরণ আপনা থেকে হয়ে থাকে, কাঁঠালের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়তেছে। ঠিক আছে। তো এই ছিল ব্যাপনের পার্থক্য, অর্থাৎ ব্যাপন এবং নিঃসরণের মধ্যে বৈসাদৃশ্য। আমরা এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র একটু আমি বলতে চাই যে কিছুক্ষণ আগে আমরা বললাম কোনো গ্যাসের ব্যাপন হার ভর ও ঘনত্বের উপর নির্ভরশীল। তোমরা ব্যাপন হার কিছুক্ষণ আগে জানলে ব্যাপন হারটা কি। এই ব্যাপন হার গ্যাসের ভর ও ঘনত্বের উপর নির্ভরশীল। যদি কোনো গ্যাসের ভর বৃদ্ধি পায় তাহলে ঘনত্ব বেশি হয়, ঘনত্ব বেশি হলে তার ব্যাপন হার কম হয়, আবার ঘনত্ব কম হলে ব্যাপন হার বেশি হয়। বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ ব্যাপন হার ঘনত্ব বেড়ে গেলে ব্যাপন হার কমে যাচ্ছে, উল্টা। 1818 খ্রিস্টাব্দে 1848 সালে বিজ্ঞানী গ্রাহাম 1848 সালে বিজ্ঞানী গ্রাহাম বিভিন্ন গ্যাসের উপর পরীক্ষা নিরীক্ষা করে গ্যাসের ব্যাপন হারের সাথে ঘনত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করেন। এটি হচ্ছে গ্যাসের ব্যাপন সূত্র নামে পরিচিতি। বিজ্ঞানী গ্রাহাম 1848 সালে বিজ্ঞানী গ্রাহাম গ্যাসের ঘনত্বের উপর, বিভিন্ন গ্যাসের উপর ঘনত্ব ও ব্যাপন হারের মধ্যে এটি সম্পর্ক প্রতিষ্ঠা করেন। এই সম্পর্কটা তিনি সূত্র আকারে বিবৃত করেছিলেন। ব্যাপনের গ্রাহামের ব্যাপন সূত্রটি আমরা এভাবে বিবৃত করব যে যদি তাপমাত্রা স্থির থাকে, অর্থাৎ স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ কোনো গ্যাসের ব্যাপন হারটা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই সম্পর্কটা বিজ্ঞানী গ্রাহামে কেবলমাত্র প্রথম, ঠিক আছে, নির্ণয় করেন। মানে ব্যাপন হারের সাথে যে ঘনত্বের একটা নির্দিষ্ট সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটা প্রথম উপস্থাপন করেন বিজ্ঞানী গ্রাহাম। কত সালে? 1848 সালে। ঠিক আছে। তো তার মতে ব্যাপন হার হচ্ছে আর, ব্যাপন হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর ব্যাপন
গ্যাসের ঘনত্ব হচ্ছে ডি, ডেনসিটি ডি দ্বারা প্রকাশ হয় ঘনত্ব ডি আর ব্যাপন হার আর। এই দুটার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন বিজ্ঞানী গ্রাহাম। সম্পর্কটা তিনি এইভাবে বিবৃত করেছিলেন, স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা গেল সূত্র। আমি সূত্রটা তোমরা মুখস্থ করবা, ঠিক আছে? তোমরা মুখস্থ করবা, মুখস্থ করে ফেলো। কোনো গ্যাসের ব্যাপন হার আর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যাখ্যাটা এইভাবে লেখো, ধরি কোনো গ্যাসের ব্যাপন হার আর এবং ঘনত্ব যদি ডি হয়, তাহলে গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে এই ব্যাপন হারটা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে, এই যেরকম, অর্থাৎ আর সমানুপাতিক 1/√d। এটাকে বলা হয় কোনো গ্যাসের ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আর সমানুপাতিক 1/√d। এটাই হচ্ছে গ্যাসের ব্যাপন সূত্র, ঠিক আছে? গ্যাসের ব্যাপন সূত্র এটাই, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, এই গ্যাসের ব্যাপন সূত্র দ্বারা আমরা কোনো অজানা কোনো গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে পারবো, অজানা কোনো গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে পারবো, ব্যাপন হার নির্ণয় করতে পারবো, অনেক কিছুই। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। এটা এই আণবিক ভর নির্ণয়ের যে সমীকরণটা এই ব্যাপন হার সূত্র থেকে, এটা আমরা সামনের ক্লাসে প্রতিপাদন করব। তোমরা অবশ্যই সামনের ক্লাসটি দেখবে এবং এটা অবশ্যই দেখবে, নিয়মিত ক্লাসগুলোতে তোমরা অংশগ্রহণ করবে, অবশ্যই তোমরা ভালো করবে, ঠিক আছে? তোমরা যদি নিয়মিত ক্লাসগুলো দেখো এবং বাড়িতে পড়ো, নিশ্চয়ই ভালো করবে, করোনার মাঝেও ভালো করবে, ঠিক আছে? তোমরা দেখেছো যে এই করোনার মধ্যেও এই মেডিকেল রেজাল্ট হলো, অনেকে ভালো ফলাফল করেছে, তোমরাও করতে পারবা, বাড়িতে পড়ালেখা চালিয়ে যাও। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সামনের ক্লাসে আবার দেখা হবে।